শুভেচ্ছা এবং তার সাথে অভিনন্দন জানাই সকল শিক্ষার্থীকে। শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ঘরে বসে যাতে তোমরা ক্লাস করতে পারো তার জন্য এই অনলাইন ক্লাস। তোমরা ঘরে বসেই স্বাস্থ্যবিধি মেনেই ক্লাসগুলো করার চেষ্টা করবে এবং যথারীতি বইগুলো খুলে পড়বে। এখন কিন্তু তোমাদের হিসাব অনুযায়ী অফুরন্ত সময়। এই সুযোগটাকে যারা কাজে লাগাবে তারাই কিন্তু ভালো করবে। আর যারা মনে করবে যে না ঠিক আছে, করোনা সব কিছু বন্ধ, আমিও আমার পড়াশোনাটাকে বন্ধ রাখি, এই যে বন্ধ রাখি এই চিন্তাটা যখন মাথায় আনবে তখনই তোমার ক্ষতির এক ধাপ কিন্তু এগিয়ে গেল। আমরা কেউই চাই না তোমরা সামান্যতম ক্ষতির সম্মুখীন হও। সবাই ভালো করো, এটি আমাদের প্রত্যাশা। এবং তারই আলোকে আজকের ক্লাস বা গত দিনের ক্লাস বা আগামী দিনের ক্লাস তোমরা সচেষ্ট থাকলে আমাদের এই অনলাইন ক্লাস উপভোগ্য হবে, সার্থক হবে। আর তোমরা যদি নিজেদের থেকে চেষ্টা না করো তাহলে কিন্তু তোমাদের জন্য যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য হবে না। তাই আমি সকল শিক্ষার্থীকে বলি, তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত ফলো করবে। তো যাই হোক, আমরা এর আগে আমাদের মূলত এই ক্লাসটি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের জন্য। আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের যে অধ্যায়টি পড়ছিলাম, তোমরা জানো যে জিনতত্ত্ব বিবর্তন, তার কিছু অংশ আমরা এর আগে পড়েছি, অর্থাৎ প্রথম সূত্র পড়েছি, দ্বিতীয় সূত্র পড়েছি এবং সেইখান থেকে আমরা কিন্তু আমাদের বৈশিষ্ট্য কিভাবে প্রকাশিত হতে পারে তার একটা ধারণা পেয়ে গেছি। আচ্ছা, আমরা যে ধারণাটা পেলাম সেই ধারণা কি সবসময় আমরা দেখতে পাই বা কোনো জীবের মধ্যে তার বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায়? তোমরা হয়তো বলবে, স্যার আপনি যা বলেছেন গত কয়েকটি ক্লাসে আমরা কিন্তু সেই রকম মিল পাচ্ছি না, অর্থাৎ বাবা মা, একজন ফর্সা একজন ময়লা, ধরে নিলাম তার 4টি সন্তান, কিন্তু স্যার আপনার কথা মতো 3টি 1টি এইটি হয়নি। হবে না, তার কারণ মেন্ডেলি আবার তার ব্যাখ্যাগুলো দিয়েছে সুস্পষ্টভাবে ব্যতিক্রম ধর্মী কতগুলো বৈশিষ্ট্যের মধ্য দিয়ে। আমরা সেই ব্যতিক্রমগুলো পড়ব। মেন্ডেলের 2টি সূত্রেরই ব্যতিক্রম আছে। প্রথম সূত্রের ক্ষেত্রে ব্যতিক্রম কি, যখন আমরা একটা করে বৈশিষ্ট্য নিব তখন এক ধরনের ব্যতিক্রম, আর যখন একাধিক বৈশিষ্ট্য নিব তখন কিন্তু আর এক ধরনের ব্যতিক্রম আমরা দেখতে পাব। এবং আমরা তো মেন্ডেলের সূত্র 2টা পড়লাম, ব্যতিক্রম কিন্তু অনেকগুলো ব্যতিক্রম আমরা দেখতে পাব। সেই প্রতিটি ব্যতিক্রম আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং সংক্ষেপে। তোমরা যারা মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ভালো করে পড়েছ, বিশেষ করে গ্যামেট উৎপাদন, F1 সংকর পুরুষ উৎপাদন, F2 সংকর পুরুষ উৎপাদন, এইটুক যদি তোমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই। তাহলে কোনোই চিন্তা নাই, শুধু মনে রাখতে হবে কোন ব্যতিক্রমের জন্য কি ধরনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটছে। তো আমরা মেন্ডেলের বলেই দিয়েছি প্রথম সূত্রের ব্যতিক্রম পড়ব। ব্যতিক্রম পড়ার আগে একটু তোমাদের ছোট একটা কথা বলি, যেটা আমাদের জীবনে ছোটবেলায় সবার ক্ষেত্রেই মনে হয় এই ঘটনাটা ঘটে। যেমন এক্স একজন স্টুডেন্ট, ওয়াই একজন স্টুডেন্ট, জেড একজন স্টুডেন্ট। এক্স দৌড় প্রতিযোগিতায় প্রতিবার ফার্স্ট হয়, ওয়াই দৌড় প্রতিযোগিতায় স্বভাবতই কিছু হতে পারে না,
জেড দৌড় প্রতিযোগিতায়ও সাধারণত কিছু হতে পারে না। এক্স ওয়াই জেড আমি তিনজনকে ধরলাম। ধরো এই দুইজন প্রতিবেশী, নিজের দিয়ে চিন্তা করো, তোমার পাশে এক্স বসবাস করে, তুমি যে ওয়াই, তোমাকে কিন্তু মাঝে মধ্যেই একটা কথা শুনতে হয়, এক্স পারে তুই পারিস না কেন। এটা কিন্তু আমাদের পিতামাতাদের একটি বৈশিষ্ট্য। অনেক সময় আমরা এই ধরনের কথাবার্তা বলে ফেলি। তো দেখো এইবার ওয়াইয়ের মেজাজ গরম হচ্ছে, সে মনে করছে যে ওয়াই এক্স যদি কোনো কারণে ফার্স্ট না হয়, যেহেতু তারা প্রতিবেশী, তাহলে ওয়াইয়ের উপরে চাপটা কম আসবে। তোমরা একটু চিন্তা করবে, ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। এক্স ফার্স্ট হলো না, ওয়াই যেহেতু প্রতিবেশী, তাহলে ওয়াইয়ের উপরে পিতামাতা খুব একটা চাপ প্রয়োগ করতে পারে না বা করবে না। কারণ এক্স ছাড়া অন্য কেউ যদি ফার্স্ট হয়, তাকে সেভাবে হয়তো নাও চিনতে পারে, না চিনলেই এত সমস্যা হয় না, চিনলেই কিন্তু সমস্যা। তো এখন ধরো যে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এক্স এখানে, তাহলে এ হচ্ছে এক্স, এ হচ্ছে ওয়াই, এ হচ্ছে জেড। আমরা তিনজনকে দেখানোর চেষ্টা করলাম। এক্স ফার্স্ট হয়ে যাচ্ছে, ওয়াই হতে পারছে না। ওয়াই যদি একে একটা পা দিয়ে লাথি দেয়, শুনতে খারাপ লাগবে, বা আমরা যদি মনে করি পায়ের সাথে একটু বেল লাগিয়ে দেয়, তাহলে এক্স পড়ে যাবে, ওয়াইও পড়ে যাবে। তখন মাঝখান থেকে কে, জেড গিয়ে ফার্স্ট হবে। অর্থাৎ যার প্রকাশিত হওয়ার কথা ছিল না, সে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই যে এই রকম কিছু ঘটনা, এটা আমি একটা উদাহরণ দিলাম। আরও ঘটনা ঘটতে পারে। যে এবার আমরা একটু রিলে রেসে আসি। তোমরা জানো এক্স একজন ব্যক্তি, সে হয়তো 100 মিটার দৌড় খুব ভালো দিতে পারে। এখানে ওয়াই আছে, সে এই লাঠিটা নিয়ে আবার দৌড়াতে পারে। এখানে জেড আছে, সে লাঠিটা নিয়ে আরও দৌড়িয়ে ফার্স্ট হতে পারে। তাহলে কি হলো, একজন মিলে নয়, তিনজন মিলে একটা রেসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং ফার্স্ট হচ্ছে। এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে একটু কাজ করাতে হবে। এটি ব্যক্তি গেল। এবার আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি। এটি একটি পাত্র, খেয়াল করো সবাই, লাল রং আছে, এক্স পাত্র। এটি একটি পাত্র, ওয়াই পাত্র। সাদা রং আছে। আমি লাল রং যদি সাদাতে মিশ্রিত করি, যদি জেনেটিক্সের ভাষায় আসি, লাল যদি প্রকট হয়, এখানে লালই থাকবে সারা জীবন। কিন্তু বাস্তব অর্থে যদি লাল সাদার সাথে মেশাই, নতুন যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে, সেটা কি হবে তোমরাই জানো, গোলাপি, হালকা বা ডিপ গোলাপি বর্ণ ধারণ করবে। এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। আমি কিন্তু এখানে দুইটা সূত্রেরই কিছু টাচ দিয়েছি, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের দুইটাই। আমরা মূলত পড়ব প্রথম সূত্রের ব্যাখ্যা। প্রথম সূত্রের প্রথম ব্যাখ্যাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। কি বলা হচ্ছে? অসম্পূর্ণ প্রকটতা। অর্থাৎ কোনো কারণে প্রকট বৈশিষ্ট্য তার প্রকটতা প্রকাশ করতে পারেনি। এই যে প্রথমে আমরা যে কথাটা বললাম, যে ফার্স্ট হওয়ার কথা ছিল সে ফার্স্ট হয়নি, মাঝখান থেকে অন্য একজন হয়ে গেছে। বা সাদাকে বা লালকে আমি প্রকট ধরেছি, কিন্তু সাদার সাথে মেশানোর পর লালও তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। আবার সাদা অসম্পূর্ণ প্রকটতার কারণে সাদাও তার বৈশিষ্ট্য একটু একটু করে প্রকাশ করছে। ফলে নতুন এক ধরনের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ আমরা ঘটতে দেখব। সেটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আমরা আজকে প্রথমটা পড়ব কি?
অসম্পূর্ণ প্রকটতা, বা আমরা এটাকে বলতে পারি ইনকমপ্লিট ডমিনেন্স। কি বলা হয়? একটু ইংরেজিগুলো তোমাদের জানতে হবে। ইনকমপ্লিট ডমিনেন্স, এটাই আমরা পড়ব। এই ইনকমপ্লিট ডমিনেন্স পড়ার ক্ষেত্রে একটা ব্যাখ্যা আমরা দিব, বা এখানে যে জিনগুলো সাধারণত এই ধরনের প্রকট বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে সেই জিনগুলোকে আমরা বলি ইন্টারমিডিয়েট জিন, মধ্যবর্তী। অর্থাৎ এটার একটু নিয়ে মধ্যবর্তী কোনো দশার বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটালে সেটিকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, এবং যার কারণে হচ্ছে তাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট জিন। তাহলে এখানে কিন্তু একটা বিশেষ শব্দের আমরা প্রয়োগ হতে দেখলাম, সেটি হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স এবং তার সাথে ইন্টারমিডিয়েট জিন। এখন আমরা যদি একটু ব্যাখ্যায় যাই, ধরো যে আমরা জানি যে মটরশুঁটি বা যে কোনো ফুল দুই ধরনের হতে পারে, দুই কালারের হতে পারে, একটা লাল একটা সাদা। ঠিক তেমনি একটা লাল ফুল বিশিষ্ট যে কোনো উদ্ভিদ বা মটর উদ্ভিদ বা যা বলতে পারো, তাহলে এটা পিতা। এটাকে তাহলে আমরা গত দুইটি ক্লাসের আলোকে বলতে পারি ফিনোটাইপ। ব্র্যাকেটে জাস্ট একটু প্রকট লিখে রাখলাম, তাহলে তোমাদের জিনোটাইপটা লিখতে সুবিধা হবে। এর সাথে মাতা সাদা ফুলযুক্ত একটা উদ্ভিদের মধ্যে আমরা ক্রস ঘটাতে চাই। এইটা যদি প্রকট হয় তাহলে তোমরা জানো যে লাল ফুল প্রকট, তাহলে আমরা লালের ইংরেজি জানি আর, তাহলে বড় হাতের আর গুণ ছোট হাতের আর, এটা কি তোমরা জানো? এটি জিনোটাইপ। তাহলে গ্যামেট কি হবে? গ্যামেট হবে বড় হাতের আর, আর এদিকে গ্যামেট হবে ছোট হাতের আর। দুদিকে একই ধরনের গ্যামেট যেহেতু আছে সেহেতু আমরা একাধিক গ্যামেট দিয়ে আর ক্রস ঘটাতে যাব না। তাহলে এখান থেকে নিব একটা আর, এখান থেকে নিব একটা আর, তাহলে দুইটার যদি ক্রস ঘটে F1 জেনারেশনে হবে কি আর। তাহলে জিনোটাইপ কি? বড় হাতের আর, ছোট হাতের আর। এখন যদি আমরা ফিনোটাইপ বলতে চাই তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী কিন্তু এইটাতে লাল হওয়ার কথা, কারণ বড় হাতের আর কে আমরা ধরেছি প্রকট, বড় হাতের আর মানে লাল। কিন্তু এইখানে ইন্টারমিডিয়েট জিন কার্যকর হয়েছে। কোন জিন? ইন্টারমিডিয়েট জিন বা মধ্যবর্তী ইন্টারমিডিয়েট জিন। তোমরা যে দশায় বর্তমানে অবস্থান করছো এই ইন্টারমিডিয়েট জিন কার্যকর হওয়ার কারণে এইটি তার লাল বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, কারণ লাল একটু করে প্রচ্ছন্ন হয়ে গেছে, প্রচ্ছন্নতার বৈশিষ্ট্য একটু করে প্রকাশ করতে পেরেছে সাদার সংস্পর্শে এসে। এইটি হবে গোলাপি ফুল। তাহলে F1 জেনারেশনে আমরা যে উদ্ভিদগুলো পেলাম সেগুলো গোলাপি হবে। তাহলে এখন প্রশ্ন যে গোলাপি দুটি ফুলের মধ্যে যদি আবার ক্রস ঘটানো হয়, আমি এইখানে আসি, এইখানে একটু লিখলাম গোলাপি ফুল ক্রস গোলাপি ফুল। খুবই ইজি। এটা হচ্ছে ফিনোটাইপ, এইটা পুরুষ, এইটা স্ত্রী। তাহলে এখানে আমরা জিনোটাইপ কি পাবো? জিনোটাইপ বড় হাতের আর গুণ
বড় হাতের আর ছোট হাতের আর, গ্যামেট কি পাবো? গ্যামেট পাবো বড় হাতের আর ছোট হাতের আর। এখানে গ্যামেট পাবো বড় হাতের আর ছোট হাতের আর। এগুলো কিন্তু একটা ঠিক মতো বুঝলে সবগুলো পারা যাবে, একই ধরনের। এখন আমরা যদি F2 জেনারেশনে যাই, এইটার সাথে এইটা বড় হাতের আর বড় হাতের আর, এইটার সাথে এইটা বড় হাতের আর ছোট হাতের আর, এইটার সাথে এইটা বড় হাতের আর ছোট হাতের আর, এইটার সাথে এইটা বড় হাতের আর ছোট হাতের ছোট হাতের আর ছোট হাতের আর। দেখো এইখানে কিন্তু এইবার প্রচ্ছন্ন জিন নেই, কারণ প্রচ্ছন্ন জিন থাকলে ইন্টারমিডিয়েট জিন কার্যকর হয় প্রকটের ক্ষেত্রে। তাহলে এইটা হবে কিন্তু লাল, এটা কি হবে? এই দুইটা হবে গোলাপি। এখানে যেহেতু সাদা নাই, লালের কোনো বড় হাতের আর মানে লালের জিন নাই, তাহলে এইটা হবে সাদা। আমরা কিন্তু দেখেছিলাম লাল সাদা। আর এখানে প্রথম শঙ্কর পুরুষে পেয়েছিলাম লাল, কিন্তু তা হয়নি, গোলাপি। আর এখানে পেয়েছি লাল একটা, গোলাপি একটা, সাদা এক, লাল একটা, গোলাপি দুইটা, সাদা একটা। তার মানে যদি আমরা একটু চিন্তা করি, লাল অনুপাত গোলাপি অনুপাত সাদা, তাহলে লাল কয়টা? একটা। গোলাপি কয়টা? দুইটা। সাদা কয়টা? একটা। অর্থাৎ জিনোটাইপিক্যাল অনুপাতও কিন্তু ওই 1:2:1। কেমন করে? বড় হাতের আর অনুপাত বড় হাতের আর ছোট হাতের আর অনুপাত ছোট হাতের আর ছোট হাতের আর, 1:2:1। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রের একটা ব্যতিক্রমে দেখলাম জিনোটাইপিক্যাল অনুপাতও যা, ফিনোটাইপিক্যাল অনুপাতও কিন্তু তাই। এই যে 1:2:1, 1:2:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের নর্মাল আমরা অনুপাত কত দেখেছিলাম? 3:1। এখানে পেলাম কিন্তু 1:2:1। তাহলে এইটাই হচ্ছে ব্যতিক্রম। এবং মেন্ডেলের প্রথম সূত্রে আমরা কিন্তু মধ্যবর্তী কোনো দশা দেখিনি। এইখানে মধ্যবর্তী দশারই জীবের উৎপত্তি বেশি ঘটেছে। অর্থাৎ এই যে গোলাপি ফুল, প্রথম শঙ্কর পুরুষে সবগুলো গোলাপি, তাহলে অনেকগুলো গোলাপি। দ্বিতীয় শঙ্কর পুরুষে 2টি গোলাপি আর 1টি লাল, 1টি সাদা, অর্থাৎ প্রকট একটা, প্রচ্ছন্ন একটা, আর মিশ্রিত বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে 2টা। তাহলে একটু খেয়াল করো তো, এটি কি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হলো না? অবশ্যই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হলো। তাহলে খুব সহজে কিন্তু আমরা মেন্ডেলের প্রথম সূত্রের একটা ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা আমরা ব্যাখ্যা করতে পারি। এবার একটু খেয়াল করো, আমি একটা দেয়ালে হাতে কিছু লাল কালি নিয়ে ছিটা দিলাম, আবার হাতে কিছু, দেয়ালটা রঙিন, হাতে কিছু সাদা কালি নিয়ে ছিটা দিলাম। দুটোই সমান পরিমাণে, যতটুকু ধরো যে 10 বার 10 বার করে দিয়েছি। তাহলে ওই কালারটা কেমন হবে? নির্দিষ্ট কোনো কালার আসবে, না একটু ছোপ 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 দাগযুক্ত আসবে? তোমরা সবাই বলতে পারবে যে ছোপ 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 দাগযুক্ত আসবে। তাহলে এই যে ছোপ ছোপ দাগও আসতে পারে, এটা তো মিশ্রিত হয়ে একটা সুন্দর কালার তৈরি করেছে। অনেক সময় তা নাও হতে পারে, 2 কালারই একটা জীবের মধ্যে প্রকাশিত হতে পারে। তোমরা অনেক সময় দেখবা যে মোরগ মুরগি বা গরু ছাগলে বা কখনো কখনো কিছু প্রাণীতে এইরকম দাগ দেখা যায়, লাল সাদা, লাল কালো, কালো সাদা, এরকম দাগ দেখা যায়। এই যে জিনিসটি, এইটিকে আমরা বলি সমপ্রকটতা বা কোডমিনেন্স। তাহলে আমরা এবার 2 নাম্বার মেন্ডেলের ব্যতিক্রমে আসি। সেটা কি? সমপ্রকটতা বা কোডমিনেন্স। একই, আমাদের লেখার ধরন টরন সব একই হবে, শুধু আমরা দেখব যে এটি কোত্থেকে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের 2 নাম্বার হচ্ছে কি? সমপ্রকটতা
বা আমরা বলি কোডমিন্যান্স। অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মিলে এমন একটা বৈশিষ্ট্যের সৃষ্টি করলো যাতে দুইটি বৈশিষ্ট্যকেই আমরা দেখতে পাই, তখন তাকে বলা হয় সমপ্রকটতা। এক্ষেত্রে মেন্ডেলের যে আমরা ব্যাখ্যাটা পাই সেটা হচ্ছে কালো বর্ণের মোড়ক। তাহলে ফিনোটাইপ কি? ফিনোটাইপ কালো বর্ণের মোড়ক গুণ সাদা বর্ণের মোড়ক স্ত্রী। একটা নিলাম পুরুষ, একটা স্ত্রী, জিনোটাইপ। তাহলে সাদা কালো বর্ণের যেহেতু এটা প্রকট, তাহলে আমরা কি নিব? বড় হাতের বি, ছোট হাতের বি। তাহলে গ্যামেট কি হবে? বড় হাতের বি, বড় হাতের বি গুণ ছোট হাতের বি, ছোট হাতের বি। এগুলো কিন্তু আর বোঝানোর কোনো প্রয়োজনই নেই। তাহলে এখানে যেহেতু একটা, তাহলে আমরা একটা নিব, এখানে যেহেতু একই রকম আমরা একটা নিব। তাহলে বড় হাতের বি, ছোট হাতের বি। তাহলে ফার্স্ট জেনারেশন কি হলো? F1 সংকর পুরুষে যে জীবগুলি পাওয়া যাবে তারা নর্মালি আমরা প্রথম সূত্র অনুসারে বলতে পারি কালো, কিন্তু তা নয়। এখানে হবে কালো সাদা ছোপ ছোপ দাগ যুক্ত। তাহলে আমরা বলতে পারি কি? কালো সাদা ছোপ ছোপ দাগ যুক্ত। যতগুলো হবে সব একই। আমাদের তো মেন্ডেলের সূত্র অনুসারে দুইটা প্রজন্ম সবসময় বের করতে হয়। তাহলে ফার্স্ট জেনারেশন আমরা পেয়ে গেছি। এখন সেকেন্ড জেনারেশনে কালো সাদা ছোপ, আমি এইটুকু শুধু লিখলাম, পুরুষ গুণ কালো সাদা ছোপ স্ত্রী। তাহলে এটা কি? ফিনোটাইপ। এবার দেখি জিনোটাইপ। তাহলে তোমরাই বলতে পারবে জিনোটাইপ কি? বড় হাতের বি বি, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি। গ্যামেট কি পাবো আমরা? বড় হাতের বি ছোট হাতের বি। এখানে গ্যামেট পাওয়া যাবে বড় হাতের বি ছোট হাতের বি। তাহলে এবার আমরা দেখি গ্যামেট তো পেলাম। F2 জেনারেশনে কি হচ্ছে? এইটার সাথে এইটা মিলিত হলে বড় হাতের বি বড় হাতের বি, এইটার সাথে এটা মিলিত হলে বড় হাতের বি ছোট হাতের বি, এইটার সাথে এটা মিলিত হলে বড় হাতের বি ছোট হাতের বি, এইটার সাথে এটা মিলিত হলে বি বি। এখন কিন্তু তোমরাই লিখতে পারবা এইটা কি? যেহেতু প্রচ্ছন্ন নাই এখানে ব্যতিক্রম ঘটবে না, কালো। এখানে যেহেতু প্রকট নাই ব্যতিক্রম ঘটবে না, কি হবে? সাদা। এইখানে প্রকট প্রচ্ছন্ন দুটি আছে, এইটি হবে কালো সাদা ছোপ ছোপ। তার মানে 1:2:1। অর্থাৎ এক্ষেত্রেও আমরা যদি ভালো করে খেয়াল করি, কালো সাদা এবং কালো সাদা ছোপযুক্তর অনুপাত কিন্তু হয় 1:2। অর্থাৎ কালো একটা, কালো সাদা ছোপযুক্ত দুইটা এবং সাদা একটা। কিন্তু মেন্ডেলের সূত্র অনুযায়ী হওয়ার কথা ছিল কি? 3:1। সেটি কিন্তু হয়নি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এরকম দেখি, পিতামাতা একজন ময়লা একজন ফর্সা, তাহলে সবগুলোর মধ্যে 3টি ময়লা একটি ফর্সা বা 3টি ফর্সা একটি ময়লা হবে, কিন্তু হয়ে আছে কি? শ্যামবর্ণের হয়ে আছে, বিভিন্ন কালারের হয়ে গেছে। আবার এমনও আছে পিতামাতা দুজনেই খুব ফর্সা, সন্তান ময়লা হয়ে গেছে, তখন চিন্তা হয় কি ব্যাপার?
সন্তান এরকম ময়লা হলো কেন? তখন একটাই উত্তর আমরা দিতে পারি, জেনেটিক্যালি এইটি পিতামাতার পিতামাতা থেকে আগত, অর্থাৎ দাদা দাদি নানা নানির যে কোনো একটা প্রজন্ম থেকে চলে এসছে পরবর্তী প্রজন্মে। কারণ এই যে সুপ্ত অবস্থাতে থেকে যায়, যেমন এই প্রথম শঙ্কর পুরুষে কি আমরা লাল কালো বা সাদা পেয়েছি? এরকম দুটার মধ্যে ক্রস ঘটায় তুমি পরে কি পেলে? কালো একটা পেয়েছো, সাদাও একটা পেয়েছো। এইভাবে যদি আমরা একটু চিন্তা করে পড়ি তাহলে কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা করা খুব কঠিন কিছু নয়, বরং অনেক সহজ। তোমরা এই ক্যালকুলেশনটাকে ঠিক মতো করে তোমাদের মতো করে যদি তোমরা লিখে দাও, তোমরা ফুল নাম্বার পাবে। আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। ভালো করে না পড়লে পরীক্ষার হলে গিয়ে কিন্তু মাথা চুলকাতে হবে, আর ভালো করে পড়লে পরীক্ষার হলে গিয়ে তুমি চুলকানোর সময় পাবে না। অতএব তোমাকে বই পড়তে হবে, বারে 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 বই পড়তে হবে। সব বইয়ে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে দেয়া আছে, তোমরা পারো তো চেষ্টা করবে বিভিন্ন বই থেকে উদাহরণগুলো নিয়ে একটু দেখা। তুমি যে কোনো একটা বই থেকে উদাহরণ পড়েছো, অন্য একটা বই থেকে উদাহরণ দিয়ে দিয়েছে, সে কারণে তোমরা একাধিক বই পড়ে উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা এর পরবর্তী ব্যতিক্রম, অর্থাৎ দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এবং প্রথম সূত্রের আরও একটি ব্যতিক্রম আছে লিথাল জিন বা মারণ জিন, তোমরা একটু দেখে রাখবে। আমরা তারপর থেকে পড়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে অভিনন্দন জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ এবং সবাইকে শুভ বিদায়।